নমস্কার, আমি লোকনাথ আছি আপনাদের সাথে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন রাঙামাটি পর্বের দ্বিতীয় পর্ব। তো আজকে আপনাদের দেখাবো যে পুরো রাঙামাটিটার কিভাবে ঘুরেছে এবং সম্পূর্ণ রাঙামাটি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো ইতিপূর্বে আপনারা রাঙামাটির প্রথম পর্বে দেখেছেন যে কিভাবে এসেছি এবং রাঙামাটির কিভাবে ঘুরতে হয়, কিভাবে ট্রলার ভাড়া করতে হয়। তো আজকের এই ভিডিওটাতে থাকবে একটা পূর্ণাঙ্গ ধারণা। তো চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। আমরা যেহেতু ঈদের ছুটিতে আসছি, তো এই সময়টাতে প্রচুর গরম ছিল এবং ওয়েদারের দিক থেকে প্রচুর পরিমাণ আমাদের কষ্ট হয়েছে। তো সেই দিক বিবেচনায় আপনারা অবশ্যই গরমের যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো অবশ্যই আপনারা ক্যারি করবেন। আর সেই সাথে রাঙামাটিতে যখন আসবেন অবশ্যই এইটা মূলত 2 দিনের বেশি লাগে না ঘুরতে, 2 দিন সর্বোচ্চ এনাফ। আর 2 দিনের আপনাদের ট্যুর প্ল্যানিং করলেই হয়ে যাবে আশা করি। রাঙামাটির অন্যতম একটা দর্শনীয় স্থান শুভলং ঝর্ণা। সেই ঝর্ণা দেখে আমরা এখন আমাদের যে দুপুরের লাঞ্চের যে পর্বটা সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি। তো এখন আমরা রাঙা বেস ক্যাম্প যেটাকে বলা হয়, এখানে আমরা দুপুরের লাঞ্চ অর্ডার দিয়ে গিয়েছিলাম। এখানে আমরা এখন লাঞ্চের পর্বটা করব এবং তারপরে রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ সেই উদ্দেশ্যে রওনা করব এবং যেতে যেতে পাহাড়ি এবং আদিবাসীদের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করব। আপনারা এখন যে ছোট ছোট এই নৌকাতে যে প্লাস্টিকের যে বয়মগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চাই বলে। এগুলো দিয়ে কাপ্তের হ্রদে এখানে লোকাল বাসিন্দা যারা মাছ ধরে থাকে, ছোট ছোট মাছগুলোর জন্য মূলত এই ফাঁদটা পাতা হয়ে থাকে। এবং এটা গ্রাম বাংলায় এখন প্রচলিত একটা নতুন সিস্টেম, যেটা দিয়ে প্লাস্টিকের এই জিনিসগুলা, প্লাস্টিকের বয়ম বা আপনার যে জারে করে যে ছোট ছোট মাছ ধরার ফাঁদ পেতে থাকি কাপ্তাই হ্রদে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওইভাবে এইটার মধ্যে আদার দেয় অথবা খাবার দেয়, খাবার দিয়ে এটার মধ্যে যে আপনার মাছ ধরার জন্য এই জলের মধ্যে ওরা এগুলো পেতে রাখে। এইটাই রাঙা বেস ক্যাম্প। এখানে যে আমরা একটু দেখবো এখানে কি পাওয়া যায়। এবং আমরা যতটুকু জেনেছি যে এখানে অনেক কিছুই পাওয়া যায় টুকটাক, যেমন উপজাতিদের ড্রেস এবং পাহাড়ি যে আপনার জিনিসপত্র। এখানে ডাব কত করে? যাত্রার কাস্টমার না, কত করে বিক্রি করেন বলেন? 120 করে ধরবো আপনার জন্য। এগুলা ভিয়েতনামি ডাব। ভিয়েতনামি ডাব মানে জাত ভিয়েতনামি, ইম্পোর্ট তো আর ভিয়েতনামি না হয়েছে এখানে। আর এটা দেশি? হ্যাঁ দেশি। আচ্ছা, তো দেশির উপরে তো কিছু নাই। কোনটা কত করে ধরা যায়? এগুলো তো আপনার এই অঞ্চলেরই পাহাড়ি? জি জি, এগুলা দেশি ডাব আমাদের। আর এটা ভিয়েতনাম প্রজাতির। হ্যাঁ, আর একটা আছে মালয়েশিয়ান। আচ্ছা, আর ওইগুলা কালকে শেষ হয়ে গেছে দাদা। আচ্ছা ঠিক আছে। এইটা কত করে চাইলেন? 120 ধরা যাবে আপনার জন্য। আমার ঢাকা শহরে তো ভাই 120। এগুলা পাবেন না, এগুলো দেশি ডাবগুলো পাবেন। মিষ্টি হবে? জি, মিষ্টি গ্যারান্টি আছে। আচ্ছা, আমরা একটু দেখে নেই, দেখে তারপরে যাত্রা কাস্টমার জন্য দাম কমাই বললাম দাদা। আচ্ছা দেখতেছি। আর কি আছে আপনার এখানে? এখনো স্বাদ করে নাই। আচ্ছা, চকলেট আছে আমার। পানি কেমন? পানি প্রচুর স্যার। পানি না হলে দেখেন একটা। আমি দুঃখিত, তারা হবে আদিবাসী, তাদেরকে আমি ভুলক্রমে উপজাতি বলেছি। তো আসলে এটা ভুল ছিল, এটা আদিবাসী হবে। তো ওনাদের এখানে এটা রাঙা বেস ক্যাম্পের টিলাতেই মূলত অবস্থিত। এটা পপুলার একটা জায়গা। এখানে আপনার পাহাড়ি এবং যে ওনাদের যে উপজাতিদের যত প্রকার জিনিসপত্র আছে সব কিছু এখানে পেয়ে যাবেন। এবং অন্যান্য দিক জায়গা থেকে এখানে বলে যে প্রাইস কম, কিন্তু আপনারা ভালো করেই জানেন। তাঁতের তৈরি, হাতে বোনানো আর কি, যেগুলো বলে এটা ওড়না। এটা কি ওড়না? 3 পিস? হ্যাঁ, এটা 3 পিস। আর এটা সালোয়ার। আর এটা জামা। পুরোপুরি বুনন করা। এগুলা কি উপজাতিদের তৈরি করা? অর্থাৎ এগুলো আপনাদের নিজস্ব উৎপাদিত জিনিসপত্র? আচ্ছা, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আদিবাসীদের উৎপাদিত জিনিস এবং সম্পূর্ণ তারাই এগুলা বুনন করে থাকে। তো গরমকালের জন্য একদম পারফেক্ট। এটা সামার ফ্রেন্ডলি। এটা নিয়ে পরে বানাতে হবে আর কি না? রেডিমেড না।
কালার কম্বিনেশন খুবই সুন্দর, মানে দুইটাই দেখতে পারেন আপনি। যেমন এই ওড়নাটাও দেখেন, ওড়নাটার কালার কম্বিনেশন খুবই একটা গর্জিয়াস, মানে একটা ইউনিক কম্বিনেশনের মধ্যে। এগুলো কিরকম প্রাইস আপনারা বিক্রি করেন? মানে নর্মাল আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, একদম আমি ফিক্স প্রাইসটা বলে দিই, ফিক্স প্রাইসটা বলে দিলে ভালো। আচ্ছা, ফিক্স আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ ফিক্সটা বলে দেন। হ্যাঁ, এটা প্রাইস রাখা যাবে হচ্ছে 750 করে। আচ্ছা, 750। হ্যাঁ, এমনি আমি যদি কোনো কিছু বার্গেনিং করে বলতাম, আমি 4000 হ্যাঁ ওরকম বলতাম, বুঝতে পারছি। ফিক্সড বলে দিয়েছেন, অর্থাৎ এই ক্যাটাগরির যেগুলো কিনতে চায় সবই 750 করে। কারণ হাতের তৈরি কোমরটাতে বোনানো একটু প্রাইসটা একটু দামি থাকে, বাট এতটুকু কিন্তু না। এগুলো যদি আপনারা মার্কেট থেকে নেন, এর থেকে একটু প্রাইস বেশি করে নিতে হবে আপনাদের। অনেক বেশি বলছে। কি বলেন? এগুলো এত প্রাইস না। নরমালি যেগুলো এটা তো আবার নতুন করে এটা টেইলারে হচ্ছে রেডি করে নিতে হবে, তাই না? অবশ্যই অবশ্যই। এগুলো অনেক প্রাইস বেশি। ভিডিওতে আপনারা রাঙ্গা বেস ক্যাম্পের ইনফরমেশন এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। আপনারা এখানে যোগাযোগ করে এবং তাদের সাথে বার্গেনিং করে আসতে পারবেন। ওটা কর দুজন লোক, ওটা ইস্ট আর ওয়েস্ট আমার বন্ধু বেস্ট। এত সময় আমার ব্লগের 12টা বাজে, ও আমার ইস্ট ওয়েস্ট আমার বন্ধু বেস্ট বয়ান দিতে এসে। ওকে, আচ্ছা হারুন দাদা, খাবারের মেনুটা একটু নিয়েন তো। এটা হচ্ছে রাঙ্গা বেস ক্যাম্পের একটি হচ্ছে হোটেল, যেখানে হচ্ছে খাবারটা অর্ডার দিয়ে যেতে হয়। তো আমরা মূলত সবাই নেমেছি এখানে, হচ্ছে সবাই একটু মতামতের মাধ্যমে খাবারটা অর্ডার দিব, যেহেতু আমরা এখানে প্রায় 7-8 জনের একটা টিম আছি। তো দেখেন এটার পরিবেশটা একদম যে পাহাড়ি জুম। আমাদের হচ্ছে ডাইরেক্ট গ্যাসের চুলা, আচ্ছা, মানে আমাদের লাগে ধরেন আপনাদের কি গ্যাসের চুলা? গ্যাসের চুলা দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তার মানে যে জিনিসটা হচ্ছে অনেস্টলি যেটা বলতে গেলে এটা রেডি করা থাকে, রান্নাটা করা থাকে ব্যাম্বু চিকেনটা। রান্না করা থাকে না, এমনি আপনার অর্ডার হওয়ার পরে ওই পরিমাণে হচ্ছে মানে মশলা মাখাই হচ্ছে ব্যাম্বুতে দিয়ে, মানে গ্যাসের মধ্যে দিয়ে গ্যাসের মধ্যে দিয়ে আর কি রেডি করে দেওয়া হয়। এক কথায় বলতে গেলে গ্যাসের আগুনে দিয়ে দিই আর কি, গ্যাসের আগুনে কারণ দিয়ে দেয়। তাড়াতাড়ি সবাই হ্যাঁ। খুশি। আপনারা কি লাকড়িতে রান্না করেন না গ্যাসে, বোতল, সিলিন্ডার? সিলিন্ডার। আচ্ছা আচ্ছা, লাকড়িতে হলে মানে বেশি ইয়ে হয়ে যায় আর কি, ওই যে সময় লাগে অনেক, সময় ব্যাপার আছে, লাগে, যোগানটা মানে এই প্রত্যন্ত অঞ্চলে তো লাকড়িটা এত দ্রুত মানে এত সহজলভ্য না মূলত। সহজলভ্য ঠিক আছে, তা ধরেন একটা কালি হয়ে যায়, মানে কালি হয়ে বাড়ির যায়, মধ্যে আচ্ছা। কিন্তু ইয়ে হয়ে যায়, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। পরিবেশ নষ্ট। মানে মূলত যেটা হচ্ছে যে তারা পরিবেশ রক্ষার স্বার্থে এখন এই তার উপর পার্বত্য, আবার তাড়াতাড়ি অনেক হ্যাঁ, খুঁজে, এবং মানে দ্রুত রান্না বান্না করার জন্য তারা পার্বত্য অঞ্চলে এখন গ্যাসের সিলিন্ডার এবং গ্যাসের চুলা ব্যবহার করতেছে, অনেক আপডেট। তো এটা হচ্ছে মূলত। আর আমার যেটা প্রশ্ন ছিল দাদাদের প্রতি, যারা তাদের প্রতি আমার প্রশ্ন ছিল যে বাম্বু চিকেনটাকে অরিজিনালি, যেটা আমরা বিভিন্ন জায়গায় খেয়েছি বা খাই, যে এটা অরিজিনালি বাম্বুতে করে ফুললি কুক করা হয় কি না। তো এই ব্যাপারে সে আমাকে একটা সুন্দর ধারণা দিয়েছে। ঠিক আছে, এটাই পর্যন্তই। তো ঠিক আছে, আমরা পরবর্তী আপনাদের সাথে শেয়ার করব। চলুন আপনাদেরকে একটু পোজ দিয়ে দেখাই আর আমার বন্ধুদের মানে অপ্রিয় গানগুলা হচ্ছে শোনাই। তোমাকে খুঁজে পাই নীল আকাশে, পাই যে খুঁজে। এত সময় আপনারা যে গানটি শ্রবণ করেছেন সেটা ছিল জগৎ বিখ্যাত শিল্পী রাজন দাসের কণ্ঠে গাওয়া। 1 ঘন্টা আগে আমরা ডাবের দাম হচ্ছে দামাদামি করে গিয়েছিলাম, আর 1 ঘন্টা পরে এসে এখন ডাব খাচ্ছি, কারণ হচ্ছে গরমের তীব্রতার প্রচুর পরিমাণ ছিল রাঙামাটিতে। প্রচুর গরম আর রোদ তো প্রচুর, ডাব খাওয়াটা দরকার আছে ডিহাইড্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য। তো ফাইনালি আমরা রাঙা বেস ক্যাম্পে আমাদের দুপুরে লাঞ্চ অর্ডার করে আমরা বের হয়ে গিয়েছি হচ্ছে রাঙামাটির অন্যতম একটি ঝর্ণা, যেটা হচ্ছে শুভলং ঝর্ণা দেখার উদ্দেশ্যে। তো শুভলং ঝর্ণা দেখে ওই দিকটা ঘুরে আপনারা যখন হচ্ছে যে ট্রলার ভাড়া করবেন, তো এখানে প্যাকেজ সিস্টেম আছে মূলত। তো প্যাকেজটা হচ্ছে যে প্যাকেজ 1, 2, 3 তিনটা প্যাকেজই থাকে। তো নর্মালি 1 প্যাকেজে হচ্ছে আপনি প্রায় 8টা স্পট পাবেন। 8টা স্পট আপনাকে ঘুরে দেখানো হবে। 8টা স্পটে নিয়ে সেই বেশ কিছু সাইট সিন এবং হচ্ছে স্পট আছে, এগুলো আপনাকে যে ট্রলার চালক সেই হচ্ছে আপনাকে ঘুরাবে, এবং এগুলো আপনি প্যাকেজে দেখে নেবেন যে 7টা, 8টা, 6টা যে কয়টা প্যাকেজে উল্লেখ করা আছে ওগুলো আপনি মনে রাখবেন, যেন আপনাকে ওই কয়েকটা স্পটই ঘুরে দেখানো হয়ে থাকে। তো
এই জিনিসটা আপনাকে হিসাব রাখতে হবে মূলত। আর এখানে আসলে উল্লেখযোগ্য বলতে এখানে সুবলং ঝর্ণা, আপনার রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজ, এবং মূলত এই রাঙামাটির আমার মনে হয় যে নামকরণই হয়েছে লাল রঙের মাটি, যার কারণে আমার কাছে কেন মনে হয় এই রাঙামাটির নামকরণ হয়েছে যে আপনার লাল মাটির টিলা থেকে। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না যদিও। সেই সকাল 9টা থেকে আপনার হচ্ছে রাঙামাটিতে প্রচণ্ড রোদের মধ্যে এই ট্রলারে করে আমরা ঘুরছি, তো একদম ক্লান্ত প্রায় এরকম হয়ে গিয়েছি। বাট সেই সাথে পরিবেশ এবং প্রকৃতিটা খুব এনজয়ও করছি। তবে গরমের যে তাপদাহটা একটু বেশি ছিল আমার মনে হচ্ছে। তো আপনাদের এখন আমরা দেখতেই পাচ্ছেন যে রাঙামাটির যে কাপ্তাই লেকে হচ্ছে প্রচুর ট্রলারের শব্দ আপনারা অনুভব করছেন, এবং এইখানে আসলে বৃষ্টির দিনটা খুব বেশি রোমাঞ্চকর এবং মজার হয়ে থাকে। রাঙামাটি ভ্রমণে সব থেকে উল্লেখযোগ্য সময় হচ্ছে বর্ষাকাল, বৃষ্টির দিন। এই দুইটা সময় যদি আপনারা রাঙামাটির কাপ্তাই লেকে আসেন, সব থেকে রোমাঞ্চকর একটা অনুভূতি পাবেন এখানে। ওই দেখ সাঁতার কাটা দেওয়া যায়, কইতে বই যায়, দেখ ওই দেখ কইতে বই যায়, সাঁতার কাটতেছে। জন্য যেটা করতে হবে আপনাকে, যে আপনার নিরাপদ একটা জায়গা নির্বাচন করে এখানে হচ্ছে আপনাকে আপনার চাইলে ট্রলার থামিয়ে স্নান করতে পারবেন। এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই তাদের পছন্দ মতো জায়গায় থেমে হচ্ছে স্নান করছে। এই মুহূর্তে হচ্ছে সকালে বের হয়ে প্রায় 10:30টার মতো বাজে, সকাল 10:30 হচ্ছে আমরা চলে আসছি সুবলং ঝর্ণার এখানে। আসলে সুবলং ঝর্ণাতে যেটা হচ্ছে যে এখন তো মানে গ্রীষ্মকাল বা গরমের সিজন, তো এখন বর্ষাকাল না, যার কারণে ঝর্ণাগুলো শুকায় গেছে, ঝর্ণাতে এখন আগের মতো জল নাই। আর নর্মালি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আগের মতো ওইভাবে আসলে রক্ষণাবেক্ষণ নাই, যার কারণে অনেক কিছুই আসলে এখন বিলীনের পথে। তো সুবলং ঝর্ণাতে এখানে আসছি, এর আগে যখন আসছিলাম তখন আসলে ওইভাবে আমরা কখনো ঝর্ণার জল পাই নাই এখানে। তো নর্মালি স্থানীয়রা বলে থাকে যে এখানে বর্ষার সিজন হচ্ছে যে জল থাকে, ঝর্ণার জল থাকে, ঝর্ণা। তো এই হলো অবস্থা। তো চলেন, একটু একটু জল পড়তে দেখা যাচ্ছে।
এই হলো শুভলং ঝর্ণার প্রবেশ কাউন্টার, যেখানে প্রবেশ করতে হলে আপনাকে গুনতে হবে 20 টাকা করে টিকিট এবং 20 টাকা পরিশোধ করে তবে আপনি শুভলং ঝর্ণা দর্শন করতে পারবেন। এখন হচ্ছে যে আপনার এই শুভলং ঝর্ণার জলের পরিমাণ দেখতে পাচ্ছেন খুবই কম, এবং এই খরার দিনে নাকি শুভলং ঝর্ণার অনেক সময় বন্ধ থাকে প্রায়, আর বৃষ্টির সিজন বা বর্ষাকালে এখানে ঝর্ণার নাকি শীতকালে হচ্ছে ঝর্ণায় বেশি জল থাকে। মাঝে মাঝে শোনা যায় এই ঝর্ণার জল নাকি এরা কৃত্রিমভাবে ব্যবস্থা করে থাকে, এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার করবেন। এখন আমরা প্রবেশ করেছি আদিবাসীদের একটি গ্রামে, যেটা হচ্ছে মূলত পর্যটকরা আসলে এখানে প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করে এবং কেনাকাটা করে। আদিবাসীদের এমন একটি গ্রাম, তো এই গ্রামটায় প্রবেশ করলে আদিবাসীদের বিভিন্ন জিনিসপত্র এবং তাদের হাতের তৈরি জিনিস, জামা কাপড়, আসবাবপত্র বা হচ্ছে আপনার বিভিন্ন সাজানোর জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। পার্বত্য অঞ্চলের আদিবাসীরা মূলত এইভাবেই তারা তামাক সেবন করে থাকে, তো এটা হচ্ছে তাদের একটা হচ্ছে আপনার ঐতিহাসিক জিনিসপত্র বলতে পারেন। আদিবাসীদের এই গ্রামটিতে প্রবেশ করলে আপনারা তাদের অনেক রকম জিনিসপত্র পাবেন এখান থেকে, তবে মূল্যর দিক থেকে তুলনামূলক আমরা যেটা দেখেছি, নর্মালি আপনি রাঙামাটি শহরে যেই দামে জিনিসপত্র কিনতে পারবেন ওই একই রকমের প্রাইজেরই এটা, খুব একটা আমরা কম্পেয়ার করে দেখেছি যে তেমন একটা পার্থক্য নেই। তো যাই হোক, আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো চাইলে কিনতে পারেন, অথবা চাইলে আপনারা রাঙামাটি শহর বা হচ্ছে আপনার কাপ্তাই যে বাজার সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। মূলত হচ্ছে আপনার রাঙামাটিতে আসলে আপনারা এখানে তাদের পাহাড়ি গ্রামে হচ্ছে কিছু অস্থায়ী দোকান পাবেন, মানে স্থায়ী তারা সারা বছর মানে ঘর বাড়ির পাশাপাশি টুকটাক দোকানদারি করে জীবিকা নির্বাহ করে এই টাইপের কিছু। তো তারা হচ্ছে যে এখানে এই আমরা যে পাড়াটাতে আছি এটা হচ্ছে তাদের একটা নর্মালি হচ্ছে যে বিভিন্ন পোশাক এবং চাকমা উপজাতি যারা আছে তাদের মানে কালচারাল বা ঐতিহ্যগত যে ড্রেস এগুলো নিয়ে তারা কাজ করে এবং তাদের সেই জিনিসপত্র মূলত এখানে তারা বিক্রি করে থাকে। তো এইখানে আসলে আপনি অনেক কিছু পাবেন ঘুরে দেখার মতো, এবং এগুলো তারা যতটুক ঘুরে দেখলাম বা তারা হচ্ছে স্বল্প পরিসরে ব্যবসা বাণিজ্য করে আসছে এখানে, বাট তাদের এখানে পর্যটক আসে অনেক, যার কারণে পর্যটকদের আসলে জন্য মূলত এই বাজারটা গড়ে ওঠা এবং এই দোকানপাটগুলো এখানে গড়ে ওঠে। এখানে আসলে অনেক তাদের ঐতিহ্যগত পোশাক আশাক এগুলো পেয়ে যাবেন। নমস্কার ভাইয়া, আপনার কত? 20 টাকা ভাইয়া, 20 টাকা। ঠিক ওকা ওকাওয়ালা দেবো না বা দেখতে দেখতে দুপুর হয়ে গেছে প্রায়, আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তো মোটামুটি এই গ্রামটি ঘোরা শেষ আমাদের। আমরা এখন আমাদের ট্রলারের গন্তব্যে চলে এসেছি। তো আমাদের আর কিছু লোকজন আসা বাকি আছে, তারাও চলে আসবে। তাহলে আমরা চলে যাব সেই রাঙা বেস ক্যাম্পের উদ্দেশ্যে, যেখানে আমরা সকালে আপনারা দেখতে পেরেছেন আমরা দুপুরে লাঞ্চের অর্ডার দিয়ে আসছি। তো ওইটা লাঞ্চের পর্বটা শেষ করে আমরা চলে যাব রাঙামাটির অন্যতম দর্শনীয় স্থান। আপনারা হচ্ছে আমার পেছনে যে দেখবেন যে একটা এটাকে নর্মালি বলা হয় বৌদ্ধ মন্দির। তো বৌদ্ধদের উপজাতি যারা বৌদ্ধ আছে তাদের হচ্ছে মন্দির, দূরে আপনি দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের একটি স্ট্যাচু বা মূর্তি স্থাপন করা আছে। তো ওইখানে মূলত হচ্ছে যে এটা হচ্ছে একটা বৌদ্ধ পাড়া, অর্থাৎ বৌদ্ধদের বসবাস এখানে। আর মূলত এই পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনার যাওয়া হয় তাহলে যেটা দেখতে পারবেন বৌদ্ধদের জনজীবন এবং হচ্ছে যে তাদের যে বাসস্থান, তাদের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান, ওই জিনিসগুলোই মূলত এই পেছনের এই পাহাড়টিতে হচ্ছে আপনার রয়েছে। তো এই ছিল আসলে এইটাই। আর মূলত পুরো পাহাড়ি এই হ্রদ, যেটাকে হচ্ছে আপনার এই কাপ্তাই হ্রদে বর্ষাকাল ছাড়া আপনার কাছে উপভোগ করার মতো খুব একটা কিছু পাবেন না, এটা নর্মালি বলতে গেলে। কারণ এই গরমে বা এই সিজনে বা আপনার সামারে এইখানে হচ্ছে যে আপনার কষ্টটা একটু বেশি। আর বর্ষাকাল বৃষ্টির সিজনে নর্মালি এই কাপ্তাই লেকটা উপভোগ করার মতোই এটা।
আর নর্মালি অন্য কোনো সময় হচ্ছে এটা গরমের সিজনে আপনার জন্য একটু কষ্টসাধ্যই হবে। তো আমাদের এই গ্রামটা ঘোরা শেষ, আমরা ঘুরে চলে আসছি। আমরা এখন হচ্ছে যে আমাদের ট্রলারে উঠে যাব। তো এরপরে হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আমরা এই নদীতে স্নান করে তারপর হচ্ছে যে লাঞ্চের জন্য দুপুরের খাবারের জন্য চলে যাব। অনেকটা জায়গা ঘোরাঘুরি করার পরে আমরা চলে এসেছি হচ্ছে রাঙ্গা বেস ক্যাম্পের কাছেই। তো এইখানে আমরা মূলত দুপুরে স্নানটা সেরে নিব, কারণ আমরা অন্য কোনো জায়গায় ভালো কোনো স্পট বা পজিশন পাইনি। তো এইখানে আমরা করবো, এখানে সচরাচর মানুষজন স্নান করে, তাই আমরা এই জায়গাটাকে নির্বাচন করেছি। তাহলে লাভ দেই আর দাও তাড়াতাড়ি। ও হ্যাঁ ফাইনালি আমাদের স্নানের পর্ব শেষে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি রাঙ্গা বেস ক্যাম্পে। তো এইখানে খাবার যে অর্ডার দিয়ে গিয়েছি ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং সেই সাথে খাবারের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আমি, কারণ এইখানের খাবারের মান এবং খাবারের কোয়ান্টিটির সাথে যে প্রাইজের একটা বিশাল আকৃতির যে একটা পার্থক্য লক্ষ্য করেছি, ওইটাই আমি একদম রভাবে দিব আপনাদেরকে। কাপ্তাই লেকের এই ধরনের হোটেলগুলোতে খেতে গেলে প্রচুর পরিমাণ টাকা গুনতে হয়। আপনারা যে সালাডটা দেখতে পাচ্ছেন এটা 120 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। আসলে 120 টাকার এই সালাডটা 2 থেকে 3 জনের বেশি হয় না, কিন্তু আমরা হচ্ছে মোটামুটি সবাই শেয়ার করে নিয়েছি। তো আর যে ভাতগুলো দেখতে পাচ্ছেন, এই চাউল প্রচুর হার্ড ছিল, তারা হচ্ছে আমাদেরকে সেই ঠান্ডা চাউলের ভাতগুলো হচ্ছে আমাদেরকে সার্ভ করেছে। আর সেই সাথে মানে তরকারির মান এবং কোয়ান্টিটি মানে খুবই ছিল হচ্ছে আপনার মানে মন খারাপ করার মতো আর কি। এই সেই রাঙামাটির ঐতিহ্যবাহী খাবার ব্যাম্বু চিকেন, এবং ব্যাম্বু চিকেনটা আসলেই বাঁশ খাওয়ার মতোই একটা জিনিস ছিল আমাদের। তো মূলত বাঁশ খেতে এসেছি, বাঁশ খাবো না তা কী করে হয়। তো এই দেখেন সেই ব্যাম্বু চিকেন 1:5 এবং 1:3 যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম, এই বাঁশের মধ্যে তারা এটা হচ্ছে রান্না করে কুক করে জাস্ট হচ্ছে বাঁশের মধ্যে ঢুকিয়ে তারা হচ্ছে আমাদেরকে সার্ভ করেছে। এটাই সিম্পল। আচ্ছা একসাথে ঢেলে দিই, চামচ বলে যাবে। দুইটার মধ্যে ডাল, দুইটার মধ্যে ডাল, দুইটার মধ্যে নাও, দুইটার মধ্যে নাও। এখানে দানা হেভি গরম আছে, থাকবে থাকবে ভাই। অফকোর্স আছে, উপরে উপরে না আপনি করেন হেভি গরম ভাই, হাতে অতি এটা তো হেভি সিস্টেমে জানতে হবে কি করতে আছে বুঝেন। ভর্তা কি ভর্তা আছে ভাই? আলু ভর্তা তো মনে হয় শেষ হয়ে গেছে। আচ্ছা কি ভর্তা আছে? কি ভর্তা আছে? এটা তো ঝোল আছে, দাঁড়াও এখন আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দিতে চাই। সেটা আমার ব্যক্তিগতভাবে কে কীভাবে নেবেন আমি জানি না, তবে আমি যেটা ফেস করেছি আমি সেটা বলবো। এইখানে হচ্ছে আপনার যেটা রাঙামাটিতে এই বেস ক্যাম্পে বা যেটাইতে যান না কেন, এর আগের ইতিপূর্বের আমার হচ্ছে আর অভিজ্ঞতা থেকেই বলবো যে খাবারের দিক থেকে আপনাকে প্রচুর পরিমাণ আপসেট হতে হবে। কারণ এখানে 1:5 যে ব্যাম্বু চিকেনটা আমরা নিয়েছি, এই ব্যাম্বু চিকেনটা মূলত 5 জনে খাওয়ার জন্য, কিন্তু এটা আপনার 5 জনের কোয়ান্টিটিতে একটুও পছন্দ হবে না, কিন্তু প্রাইসের দিক থেকে টু মাচ হাই। নর্মাল একটা স্যালাড নিয়েছি, স্যালাডটা নিয়েছিল 120 টাকা, যেটা অলরেডি আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন, যেটা একদমই কোনো রকমে কেটে দিয়েছে এতটুকুই। সেকেন্ড যেটা হচ্ছে ডালের কথা যদি আমি বলতে চাই, ডালের পরিমাণের কোয়ান্টিটি একদম কম। পার প্লেট বা প্রতি বাটি ডালের মূল্য নিয়েছিল আমাদের কাছ থেকে 120 টাকা, মানে এটা পুরাই আনবিলিভেবল ছিল। আর খাবার কোনো দুপুর সারাদিন ঘোরাঘুরি করার পরে ক্লান্ত, আর বাধ্য হয়ে আপনাকে এই জায়গায় আসতে হবে, খেতে হবে, বিষয়টা এরকম। বাট আপনারা চেষ্টা করবেন রাঙামাটি অর্থাৎ দোয়েল চত্বর থেকে খাবার সংগ্রহ করে যদি নিয়ে নিতে পারেন, এটা আপনাদের জন্য ভালো। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি বিভিন্ন আপনার প্যাকেজের মাধ্যমে নিতে পারেন, ওইটাও ভালো হয়। এবার আসি মূল কথায়। ডাল, সালাড আর ব্যাম্বু চিকেন, এই 3টা আইটেম দিয়ে দুপুরে 7 জনের লাঞ্চের বিল এসেছে আমাদের 3700 টাকার মতো। তো বুঝতেই পেরেছেন পার হেড প্রায় 500 টাকার উপরে পড়েছে। আর ওই দিক থেকে খাবারের মান যদি ভালো হতো বা খাবারের কোয়ান্টিটি ভালো হতো, নিজেকে সান্ত্বনা দিতে পারতাম।
খাওয়া দাওয়া শেষে এখন আমরা বের হয়ে গিয়েছি সেই রাঙা বেস ক্যাম্প থেকে। তো মূলত এখন আমরা কাপ্তাই সেই ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে আছি। তো মূলত যতটুকু পেরেছি আপনাদেরকে খাবারের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। আর এই ক্ষেত্রে আপনারা হচ্ছে ভালো মানের কিছু জায়গা ডিসাইড করে নেবেন খাবারের জন্য। ওই তো দূরেই দেখা যাচ্ছে রাঙামাটির সেই ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ। চলেন ঝুলন্ত ব্রিজের কাছাকাছি যাওয়া যাক এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। একটা ব্যাপার হচ্ছে শুধুমাত্র এই ঝুলন্ত ব্রিজটাকে কেন্দ্র করে কত শত ট্রলার এখানে ভিড়েছে আপনারা লক্ষ্য করছেন প্রচুর পরিমাণে, এবং অনেক দর্শনার্থী, যেহেতু আবার ঈদকালীন সময় চলতেছে, ঈদের ছুটিতে প্রচুর দর্শনার্থীর ভিড় এই রাঙামাটিতে। যদিও এখন সিজন না, নন সিজনেই এরকম মানুষ। একটা বিষয় মানে খুব অন্যরকমভাবে মানে বলার একটা ইচ্ছা, সেটা হচ্ছে যে আপনার এই রাঙামাটিতে অনেক টুরিস্ট স্পট আছে বা অনেক ঘোরার মতো জায়গা আছে কম বেশি, কিন্তু এগুলা এত পরিমাণে এন্ট্রি ফি মানে ডিমান্ড করে, যেখানে যাবেন 20 টাকা 30 টাকা 20 টাকা এরকম মানে দিতেই হবে। তার ফলশ্রুতিতে যে সংস্কারটা দরকার ছিল আসলে ওইটা লক্ষ্য করি নাই কোনো জায়গাতেই আমরা। সেটা বলতে পারেন আপনার ঝুলন্ত ব্রিজ, সেই ঝুলন্ত ব্রিজের মতো ব্রিজ আছে, এটা বছরের পর বছর হচ্ছে আপনার টাকা উঠতেছে 20 টাকা করে। এখন আপনারা ভিডিওতে লক্ষ্য করবেন শুধু ঈদের ছুটিকে কেন্দ্র করে কত শত শত হাজার হাজার মানুষ প্রতিদিনের সমাগম এখানে, তাহলে কি পরিমাণ এখানে অর্থ কালেকশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে সংস্কার বা এই যে মানুষ হেঁটে যাচ্ছে একটা রিস্কি জায়গা দিয়ে। চলুন আপনাদেরকে গ্রামের খালাতো ভাই তার সাথে পরিচয় করিয়ে দেই। এই যে জেন্টেলম্যান দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র স্মার্ট বয়। এইখানে ঘোরাঘুরি শেষের পর্যায়ে, তো এখন পলয়েল যে পার্ক আছে বা পলয়েল রিসোর্টটা আছে ওইটা নিয়ে আমরা একটু ওইটা ভ্রমণ করব। ট্রলার পলয়েল পার্কের প্রবেশ সীমানার কাছাকাছি আসা মাত্রই এই ভাইজান চলে এসেছিল আমাদের কাছে টিকিট বিক্রি করার জন্য। মূলত পলয়েল পার্কের সর্বোপরি পরিস্থিতির উপরে 40 টাকার টিকিটটা তুলনামূলক অনেক বেশি ছিল। এটা 20 টাকা হলে সব থেকে বেশি ভালো হতো আমি মনে করি। আর আমরা 7 জন ছিলাম, কিন্তু আমরা 5 জনের টিকিট কেটে প্রবেশ করেছিলাম। সে নিজেই বলেছে যেহেতু আপনারা 7 জন, 5 জনের টিকিট কেটে আপনি প্রবেশ করেন পার্কে, সমস্যা হবে না। আমরা এই মুহূর্তে কাপ্তাই লেক ঘোরাঘুরির শেষ প্রান্তের দিকে আছি, অর্থাৎ পলয়েল পার্কটা সবার শেষে ঘুরতে হয়, এটাই হচ্ছে মূলত এইখানের ট্যুর গাইডের একটা নিয়ম। আর এইখানে এই পলয়েল পার্কটা ঘোরার পরে আজকের মতো আমাদের এইখানেই হচ্ছে যে ট্যুরের সমাপ্তি। তো চলেন পলয়েল পার্ক সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দিই এবং একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে। আর ট্রলারগুলো এখানে এসেই থামে সবসময়। পার্কে যখন প্রবেশ করবেন আপনার হচ্ছে এটাকে বলে ঝুলন্ত ব্রিজ, অর্থাৎ রাঙামাটি ঝুলন্ত ব্রিজ থেকে যখন আপনি পলয়েল পার্কে আসবেন, এখানে প্রবেশ মূল্য পার পার্সন 40 টাকা করে ডিমান্ড করবে। যদি আপনি হচ্ছে যে আপনারা 5-6 জন বা একাধিক ব্যক্তি থাকেন, সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট যদি আপনি ডিমান্ড করেন সেটা অবশ্যই পাবেন। আমরা নর্মালি যেটা হচ্ছে যে এই 8 জন ছিলাম, 40 টাকার টিকিট করে হলে 320 টাকা হয়, আমরা সেখানে হচ্ছে যে 200 টাকা দিয়েছিলাম। তো এটা হচ্ছে পলয়েল পার্কের ভিউ, আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি। মোটামুটি অ্যাভারেজ সব কিছুই, বিভিন্ন জায়গায় টিলা এবং জলের হচ্ছে আপনার
বাঁধা, মাঝখানে জল আটকানো। তো এইটাকে কেন্দ্র করে মূলত এইখানে সৌন্দর্য। এদিক দিয়ে বেরোতে হবে। ওই যে সেতু দিয়ে যায় ওই পারে। হ্যাঁ এইখানে আরেকটা ঝুলন্ত সেতু আপনারা দেখতে পাচ্ছেন। এটা মূলত হচ্ছে পলয়েল পার্কে। এটা হচ্ছে আপনার কাপ্তাই লেকে একটি পার্কের এখানে ব্যবস্থা আছে, সেটা হচ্ছে পলয়েল পার্ক। তো এইখানে একটা ঝুলন্ত সেতু মানে তৈরি করা, যেটা হচ্ছে মূলত আসলে ওইভাবে এটা কোনো কার্যকারী সেতু না, এটা জাস্ট পার্কের মধ্যে বানানো। তো এটার উপর থেকে মানুষ চলাচল করে এবং হচ্ছে এদিক দিয়ে আমরা ফাইনালি হচ্ছে মোটামুটি ঘোরা শেষ করে ফেলেছি। পলয়েল পার্ক থেকে বের হয়ে সিএনজিতে করে আমরা চলে যাব আমাদের সেই হোটেলে। তো যে হোটেলটা অবস্থিত হচ্ছে আপনার দোয়েল চত্বরে। তো আমরা এখন হোটেলে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে দেন হচ্ছে যে আপনাদের সাথে আমরা যে একটা বলেছি ভালো জায়গার কথা, যেখানে খাওয়া দাওয়া করলে খুব রিজনেবল প্রাইস এবং ভালো মানের খাবার খেতে পারবেন, ওই হোটেলটার সাথে আপনাদেরকে আমরা একটু পরিচয় করিয়ে দিব। তো চলুন হোটেলের দিকে যাওয়া যাক। এবং সারাদিন ঘোরাঘুরি খুবই ক্লান্ত, হোটেলে গিয়ে শাওয়ার নিতে হবে, রেস্ট নিতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো ভালো লাগা থেকে এবং ভালো জায়গা থেকে যদি ভালো একটা অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাই, এই সেই অন্নপূর্ণা রেস্তোরাঁ, যেটা হচ্ছে রাঙামাটির আপনার একদম দোয়েল চত্বরেই অবস্থিত, যেটার খাবারের মান, গুণগত মান এবং সেই দিক থেকে প্রাইজিং বা মূল্য সব দিক থেকে আমাদের খুব ভালো লেগেছিল। এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন আসলে এইখানে একবেলা হলো খেয়ে যেতে, কারণ এইখানে যত ট্যুরিস্ট বা বাইকার গ্রুপ আছে সবাই এই অন্নপূর্ণা রেস্তোরাঁয় চলে আসে। তো মূলত এই জায়গার অভিজ্ঞতাটা আমাদের ভালো ছিল, যার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমরা এইখানে 7 জন মানুষ যেই টাকায় রাতের ডিনার করেছি এবং তার 3 ডাবল টাকা লেগেছে আমাদের দুপুর লাঞ্চ করতে কাপ্তাই লেকে, সেই হচ্ছে আপনার রাঙা বেস ক্যাম্পে। তো মূলত এই ছিল আমাদের একটা অভিজ্ঞতার কথা আপনাদের মাঝে শেয়ার করা। রাতের একটা পরিপূর্ণ খাবার এবং সেই সাথে আজকে রাতের খাবারটা এখানে খেয়ে পরে আজকে রেস্ট নিব রাঙামাটিতেই আমরা আমাদের হোটেলে। তারপরের দিন সকাল হচ্ছে ব্রেকফাস্ট করেই আমরা রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। তো মূলত আমরা এই 2 বেলা এই অন্নপূর্ণা হোটেলে খেয়েছিলাম। তো ফাইনালি আমরা হচ্ছে পরের দিন সকালে আমাদের গাড়ি করা ছিল, টিকিট রেডি ছিল, আমরা এখন ফাইনালি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজ এই পর্যন্তই ছিল এই রাঙামাটি থেকে। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।